নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শেষ অঙ্ক, কলমের ইমিতা কর। রাতে অলি ফোন করে মৌমাকে পুরো ব্যাপারটা গুছিয়ে বলল। মৌমা প্রথমটা শুনে ঘাবড়ে গিয়েছিল, তার ননদকে সে যথেষ্ট ভয় পায়। ললিতার কথা এতটাই ধারালো যে মৌমা বহুবার ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু তবু অলির পরিকল্পনা শুনে সে শেষ পর্যন্ত রাজি হলো। একটা অসহায় কিশোরীর মেয়ে সারা জীবনের মতো পায়ের তলা মাটি শক্ত করতে এই দুরূহ কাজে সে রাজি হয়ে গেল। মৌমা এক কথায় বলল স্কুলে যাবে না, মেডিকেল নিয়ে নেবে। তবে সমস্যা আছে, ললিতা মোবাইল খুব একটা কাজ ছাড়া করে না। তার নাকি মুহূর্তে মুহূর্তে ফোন আসে আর মেসেজ ঢোকে। কারা করে, কেন করে, তাদের সঙ্গে তার কী সম্পর্ক মৌমা জানে না। তবে সে অনেক কিছু সন্দেহ করে। একমাত্র স্নানে যাওয়ার সময় নাকি ললিতা মোবাইল ঘরে রেখে যায়। কাল যদি সে 12:30টার মধ্যে স্নানে যায় তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি না যায় তাহলে কি হবে? দুই বন্ধুতে অনেক যুক্তি পরামর্শ করে ফোন ছাড়ল। শুক্রবার সকাল, বহু বছর পর অলির মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের অনুভূতি নিয়ে ঘুম ভাঙল। জীবনে প্রথম বড় পরীক্ষায় বসার আগে যেমন কি হবে একটা অনুভূতি হয়, আজ ঠিক তেমনই অনুভূতি তার হচ্ছে। অলির মাও খুব টেনশনে আছেন। জামা কাপড় যেগুলো পরে তিনজনে যাবে সব রেডি করা আছে। অতনু বেরোনোর 5 মিনিটের মধ্যে তাদের বেরিয়ে পড়তে হবে। রাতে শুয়ে অলি ঐশীকে সব বুঝিয়ে বলেছে। ঐশী বেশ উত্তেজিত। বাড়ির মালিক হবার বিশেষ খুশি তার মধ্যে নেই, কারণ সম্পত্তির মূল্য অনুধাবন করার মতো বয়স তার হয়নি। কিন্তু বাবাকে হারিয়ে দেওয়ার অথবা বোকা বানিয়ে দেওয়ার একটা চাপা উত্তেজনা তার মধ্যেও কাজ করছে। সকালে উঠে কিছুক্ষণ পর অলি নিজের ঘরের দরজা বন্ধ করে স্বামীকে ফোন করলো। কী গো, কাউকে পেয়েছো? আরে দারুণ একজনকে পেয়েছি। কাকে? সৌমাল্য, আমার ক্লাসমেট। কোনোদিনও নাম শুনিনি তো। আরে 38 বছর পর ওর সাথে আমার কথা হলো। ধুর, কী বলছো কিছুই বুঝতে পারছি না। আরে আচ্ছা দাঁড়াও, বুঝিয়ে বলছি। আমি কাল তোমাকে ফোন করার পর রাজীবকে ফোন করলাম, মোটামুটি ব্যাপারটা বললাম। সকাল 12:30 নাগাদ আমার শালার ফোনে ফোন করে বলবি ললিতা পড়ে গেছে, মাথা ফেটে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। ওর বাবার আয়া আমাকে ডেকে আনলো। আমি পাশের ফ্ল্যাটে থাকি। ললিতা খুব কষ্ট করে আপনার নাম্বারটা বলতে পেরেছে। বললো আপনাকে এক্ষুনি চলে আসতে, মনে হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে। এত কিছু বলতে হবে শুনে রাজীব আমায় বলল, ছেড়ে দে ভাই, আমি ছড়িয়ে লাট করব, তুই কেস খেয়ে যাবি। অভিনয় আমার দ্বারা হবে না। তারপর সে নিজেই বলল সৌমাল্যর কথা। সে নাকি এখন বাংলা সিরিয়ালে তাপিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আমার সাথে তোর কোনো যোগাযোগ নেই, আর শেষ কবে বাংলা সিরিয়াল দেখেছি মনেও নেই। রাজীব তখনই নিজের কনফারেন্স কলে সৌমাল্যকে নিয়ে আমার সাথে কথা বলিয়ে দিল। সে তো এতদিন পর আমার সাথে যোগাযোগ হতেই আহ্লাদে আটখানা। বললো কিচ্ছু ভাবিস না, এমনভাবে তোর শালাকে বলবো যে সে কাঁদতে কাঁদতে প্রেমিকার কাছে ছুটে আসবে। যাক, ভালোই হয়েছে। হ্যাঁ, শুরুটা ভালো হলে এবার শেষটা ভালো মতো হলে হয়। ঐশী আজ স্কুলে যায়নি তো? না, গত 2 দিনও যায়নি, একেবারে সোমবার থেকে যাবে। আচ্ছা, দিয়া হিয়াকে সব বলেছে তো? কাল রাতে মৌমার সাথে 1 ঘন্টা কথা হয়েছে, মেয়েদের সাথে, তাই আর কথা বলা হলো না। আমি সব বলেছি, ওরা খুব এক্সাইটেড। তোমাকে বেস্ট অফ লাক জানিয়েছে, বলেছে মাকে পারতেই হবে। আমার চিন্তা হচ্ছে ললিতার ফোনটা হাতে না পেলে তো মৌমা কিছুই করতে পারবে না। ললিতা নাকি ফোন কাজ ছাড়া করে না। ললিতার ফোনটা হাতে পেলে মৌমা আমাকে ফোন করবে, আমি তখনই তোমাকে ফোন করব। তুমি তোমার বন্ধুকে করবে, আর তারপরে দাদা বেরোলেই তোমাকে সজলবাবুকে ফোন করতে হবে। সজলবাবুকে নিয়ে চিন্তা নেই, অতনুর ছবি তাকে পাঠিয়ে দিয়েছি। তিনি তার ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছেন। 12টা থেকে তোমাদের বাড়ির একটু দূরে ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করবে। অতনু বেরিয়ে গেলেই সে বাড়ির সামনে চলে যাবে। তোমরা কিন্তু 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বে। সে আর বলতে, কিন্তু যতক্ষণ না মৌমার ফোন আসছে আমার ভীষণ টেনশন হচ্ছে। টেনশন করো না, ভালো কাজে ঈশ্বর সঙ্গে থাকেন, মিলিয়ে নিয়েও সব ঠিক হয়ে যাবে। এখন যাও, সবাই মিলে ভালো করে ব্রেকফাস্ট করে নাও, ওখান থেকে ফিরে তবে লাঞ্চ করতে হবে। ঠিক আছে, এখন রাখছি। ফোনটা রেখে অলি দেখলো ঘড়িতে সবে সকাল 9টা। এখনও 3 ঘন্টার বেশি সময় তাকে প্রচণ্ড টেনশন সহ্য করে যেতে হবে। ওদিকে মৌমা অলির মতোই উদ্বেগে প্রহর গুনছে।
এ যেন আজ বাঘের গুহায় ঢুকতে হবে। ললিতা যদি জানতে পারে আজকের পুরো ঘটনায় মৌমার হাত আছে, তাহলে যে সে কী করবে মৌমা ভাবতেও পারছে না। মৌমার একদিকে খুব শান্তি লাগছে, আর যেন এক ঢিলে দুই পাখি মারা পড়বে। অলির দাদা আর ননদ দুজনেই জব্দ হবে। যাই হোক, মৌমা পুরো ব্যাপারটা তার স্বামীকে বলেছে, তার পূর্ণ সমর্থন আছে। সকাল 9:30টার মধ্যে স্বামীকে অফিসে আর পুত্রকে স্কুলে পাঠিয়ে মৌমা সোফায় বসেছে। একটু পরে দরজা খুলে ললিতা ঘর থেকে বেরোলো। তার দু চোখে তখন ঘুম জড়ানো। মৌমাকে বাড়ির পোশাকে বসে থাকতে দেখে বলল, এ কি, তুমি স্কুলে যাবে না? না গো, সকাল থেকে মাথাটা খুব ঘুরছে, তাই আর বেরোতে সাহস পেলাম না। ও, রান্নার বউ আসেনি? এসেছে, অল্প কিছু করে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। আমি বলেছি বাকিটা করে নেবো, তুমি ব্রাশ করে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। ললিতা হাত মুখ ধুয়ে টেবিলে বসলো। মৌমা খাবার বেড়ে দেয়। আমার টক দই কোথায়? একদম ভুল হয়ে গেছে গো, কাল আনা হয়নি। আমারটাই তোমাদের ভুল হয়ে যায়। ওই নিজের বরেরটা ছেলেরটা তো ভুলতে দেখি না। এ সংসার ছাড়তে পারলে বাঁচি। মৌমা মাথা নিচু করে নেয়, আর সে কিছুতেই রাখবে না, বরং ঠান্ডা মাথায় কাজ উদ্ধার করবে। মৌমার নিজের খাবারটাও খেতে ইচ্ছা করছে না, ভীষণ উত্তেজনা চলছে ভেতরে। কিছুক্ষণ পরে বলল, দিদি আজ ভাবছি বাথরুমটা পরিষ্কার করব, সারা সপ্তাহ তো করা হয় না। মাথা ঘোরানো ঠিক হয়ে গেল? এই তো বলে স্কুলে যেতে পারলে না। না মানে ওষুধ খেয়ে একটু ভালো লাগছে, তা তুমি বাথরুম পরিষ্কার করবে আর আমাকে কি করতে হবে? কিছুই না, একটু তাড়াতাড়ি যদি স্নানটা সেরে নাও, আমার তো সময় লাগবে। কটায়? এই 12টা 12:30টার মধ্যে হলে তারপর আমি ঢুকতাম। সবে ঘুম থেকে উঠেছি, ভেবে দেখছি। মৌমা নিজের ঘরে চলে আসে। ঘড়ির কাঁটা এগোতে থাকে, দুই বাড়িতে দুই বান্ধবী ভেতরে ভেতরে ছটপট করতে থাকে। ফোনে তাদের কথাও হয়। ওদিকে ব্যাঙ্গালোরে দেবরূপ আজ বাড়িতে রয়েছে। সে জানে অফিসে থাকলে পুরো ব্যাপারটা পরিচালনা করতে পারবে না। সে নিজেও খুব টেনশনে আছে। যাই হোক, ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করতেই মৌমা অস্থির হয়ে যায়। রান্নাঘরের কাজ আগেই সেরে রেখেছিল। পায়ে পায়ে ললিতার ঘরের সামনে আসে, বাইরে থেকে দেখলো কানে হেডফোন লাগিয়ে ললিতা চোখ বন্ধ করে কি যেন শুনছে। মৌমা দরজার কাছে দাঁড়িয়ে একবার ডাকলো। সে শুনতে পেল না। বাধ্য হয়ে মৌমা ঘরে ঢুকে ননদের গায়ে হাত দিয়ে ডাকলো। চোখ খুলে ললিতা বিরক্ত হয়। কী হলো? একটা জিনিস শুনছিলাম তো। বলছি স্নানে কি যাবে? এখন গেলে সুবিধা হয়। বললাম না বাথরুম পরিষ্কার করতাম। এক্ষুনি যেতে হবে? আমি স্নান করে তবে তো বাবাকে খেতে দেবো, তাই এখন গেলে ভালো হয়। উফ, জ্বালাতনের আর শেষ নেই। একটু নিজের মতো বসে থাকার উপায়ও নেই। যাচ্ছি, যাও। ঘড়িতে 12টা 15 দেখে মৌমা ঘরের বাইরে চলে আসে। টেনশনে তার হাত পা কাঁপছে। ঠিক 10 মিনিট পর ললিতা স্নানে ঢুকলো। মৌমা প্রায় সাথে সাথে ললিতার ঘরে গিয়ে বিছানায় পড়ে থাকা ফোনটাকে নিয়ে সাইলেন্ট করে গদির তলায় রেখে দিল। আর প্রায় সাথে সাথে অলিকে ফোন করে দিল। অলি, দেবরূপ আর দেবরূপে তার বন্ধু সৌমাল্যকে ফোন করলো। অলি দাদার ঘরের দরজায় এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে কান পাতল। মিনিট 2-1-এর মধ্যে দাদার ফোনটা বেজে উঠল। অতনু ফোনটা তুলল। হ্যালো, হ্যালো, কে 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 বলছেন? কি? ললিতা? ললিতার কি হয়েছে? কখন? ওকে একবার দিন। ব্লিডিং কি এখনও বন্ধ হয়নি? আপনি প্লিজ একটু থাকুন, আমি এক্ষুনি আসছি। অলি প্রায় দৌড়ে ঐশীর ঘরে চলে আসে। সেখানে মা আর ঐশী রয়েছে। অলি তাদের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, দাদা বেরোচ্ছে। ঐশী বাথরুমে ঢুকে ড্রেস পরে নেয়। আমি নিজের ঘরে গিয়ে তৈরি হচ্ছি। বলতে বলতে অতনুর গলা। মা, আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হতে পারে। ভাত খাবি না? তাড়াতাড়ি চলে এলে খাবো। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল অতনু। দেবরূপকে সুখবরটা জানিয়ে 10 মিনিটের মধ্যে অলিরা 3জন গাড়িতে গিয়ে বসল। এদিকে ললিতা স্নান করতে প্রায় 40 মিনিট সময় লাগল। মৌমা নিজের ঘরে অস্থির হয়ে পায়চারি করছে। অলি তাকে জানিয়ে দিয়েছে দাদা বেরিয়ে পড়েছে, কিন্তু আসল ঝড়টাই বাড়িতে উঠবে। অতনু এসে ললিতাকে দেখে চমকে উঠবে। হাজার কথা উঠবে, মৌমাকে সব একা সামলাতে হবে। ললিতা কখন বেরিয়েছে মৌমা খেয়াল করেনি। সে জানতে পারলো ললিতার চিৎকারে। ফোনটা কোথায় গেল? বিছানায় তো রেখে গেলাম। মৌমার বুকটা ধড়াস ধড়াস করছে। তাকে জিজ্ঞেস করলে সে কি বলবে? মৌমা, একবার শুনে যাও তো, আমার ফোনটা দেখেছো? না তো, আমি তো নিজের ঘরে ছিলাম। মহা মুশকিল, ফোনটার কি ডানা গজালো? মৌমার চুপ। এটা ওটা সরিয়ে সে দেখতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির মধ্যে কলিং বেল বেজে ওঠে। মৌমার বুঝতে বাকি থাকে না কে এসেছে। সে গিয়ে দরজাটা খোলে।
অতনুদা, তুমি হঠাৎ? তুই বাড়িতেই আছিস? তাহলে যে বলে কেউ নেই। ললিতা কোথায়? এখন কেমন আছে? এই তো দিদি তো ঘরে আছে, ভালো আছে। তুমি ভেতরে এসো। ব্লিডিং বন্ধ হয়েছে? ব্লিডিং? কিসের ব্লিডিং? কি বলছো? বলতে বলতে ললিতার সামনে এলো। অতনুকে দেখে চমকে উঠে বলল, তুমি তুমি ঠিক আছো? আমার আবার কি হবে? আরে 0.5 ঘন্টা আগে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। মৌমা মাঝপথে বাধা দেয়। অতনুদা, তুমি আগে বসবে, এসো। রোদ থেকে এসেছো, একটু শরবত খাবে। অতনুকে সোফায় বসিয়ে মৌমা শরবত আনতে রান্নাঘরের দিকে পা বাড়ায়। ললিতা মুখোমুখি সোফায় বসে বলল, তারপর সে অচেনা নাম্বার থেকে কি বলল? বলে, আমি ললিতাদের পাশের ফ্ল্যাটের ভদ্রলোক বলছি। ললিতার পড়ে গিয়ে মাথা ফেটেছে, খুব রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি আসুন। কি পাগলের মতো কথা বলছো? আমি পড়ে যাব কেন? কিন্তু তোমার নাম্বার, আমার নাম ধাম কোত্থেকে সে পেলো? লোকটাকে একবার ফোন করো তো। অতনু ফোন করলো, কিন্তু নাম্বার ব্লক। এক বিশাল রহস্যের জালে জড়িয়ে পড়ল অতনু আর ললিতা। মৌমা অতনুকে শরবত দিয়ে ললিতার ঘরে ঢোকে। বেরিয়ে এসে ললিতার হাতে ফোনটা দিল। দিদি, খাটের তলায় তোমার ফোনটা পড়েছিল। যাই হোক, সেদিন অতনু প্রায় 1.5 ঘন্টা পর ললিতার বাড়ি থেকে ফিরল। ততক্ষণে এদিকে শুভ কাজ নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে। অলিরা বাড়ি ফিরে জামাকাপড় বদলে খেতে বসেছে, অন্ততনু তো বিন্দুমাত্র টের পায়নি। এরপর উড়োফোনের ব্যাপারটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও অতনু ললিতা কোনো কুল পায়নি। শেষ পর্যন্ত একটাই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে তাদের ঘরে বাইরে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, এবং সেই শত্রুর মধ্যে অতি পরিচিত মানুষরা রয়েছে। এরপর ঠিক 3 দিনের মাথায় অলি ব্যাঙ্গালোরে ফিরে গেল। অতনু বার কয়েক অলিকে তার বিয়েতে আসতে বলেছে, কিন্তু অলি নিজের সিদ্ধান্তে অনড় থেকেছে। অলি চলে যাওয়ার পর অতনু হাঁপ ছাড়ল। সে ভাবল এবার মাকে বোঝানো সহজ হবে। খেতে বসে অতনু মাকে বোঝালো, মা, আর তো একটা সপ্তাহ, বিয়ের দিন এগিয়ে আসছে। আমি কিন্তু কোথাও বিয়ের অনুষ্ঠানের জন্য ছোট বাড়ি পাচ্ছি না। 60-70 লোককে খাওয়ানোর জন্য কি 50,000 টাকা খরচ করে বাড়ি নেওয়া যায়, তুমি বলো? আর এ বাড়িতে এত বড় ছাদ থাকতে এই অপচয়ের কোনো মানে হয়? বাবা থাকলে ভীষণ রাগারাগি করতো। মা আজকাল মৌনব্রত নিয়েছেন, ছেলের কোনো কথাই যেন তিনি কানে শুনতে পাচ্ছেন না। মা, কি বলছি শুনেছ? আচ্ছা, ললিতাকে দিয়ে আশীর্বাদ করবে ভেবেছ? আমি তো একটা সোনা বাঁধানো লোহা বানাতে দিয়েছি, ওটা দিয়ে তুমি মুখ দেখো। আর তোমার জন্য একটা দামি শাড়ি আর ঐশীর জন্য একটা ঘাগরা কিনেছি। আমি ওদের সকলের জন্য টাকা দিয়ে দিয়েছি, বলেছি পছন্দ মতো কিনে নিতে। ঠিক করেছি না? মার সামনে থেকে উঠে যান। মায়ের ব্যবহার অদ্ভুত লাগলেও অতনু বিশেষ কিছু ভাবল না। সত্যরোদ্ধ বৃদ্ধার কথার কী বা মূল্য আছে? অতনু পুরনো কথা ভুলে নতুন উদ্যোগে তার 3য় বিয়ের আয়োজনে উঠে পড়ে লাগলো। লোক দিয়ে বাড়ি পরিষ্কার করলো, নিজের ঘরটা একটু নতুনভাবে সাজালো। খাটটা পুরনো থাকলেও নতুন গদি বিছানা কিনলো। পুরনো ছোট আলমারি বাতিল করে নতুন বড় একটা আলমারি কিনলো। বিয়ের দিন সকালে অতনু ঐশীকে কিছু বলার আগে সে বলল তার স্কুলে পরীক্ষা চলছে, রাতের অনুষ্ঠানে থাকতে পারবে না। বরের সাজে বেরোবার আগে অতনু মাকে প্রণাম করে বলে গেল, মা, আমরা 3টে সাড়ে 3টের মধ্যে কালীঘাট থেকে চলে আসব। আমার কিছু বন্ধুবান্ধব সঙ্গে থাকবে, আসার আগে তোমাকে ফোন করে দেবো, রেডি থেকো। ললিতাকে বরণ করতে হবে। মা একই রকমভাবে নিরুত্তর, শুধু ছেলের মাথায় হাত রেখে বললেন, সুখী হও। মায়ের চোখ দুটো ছলছল করে ওঠে। অতনু বেরিয়ে যাওয়ার পর তিনি অলিকে ফোন করে। অলির ব্যস্ত গলা, মা, দাদা বেরিয়ে গেছে, কটায় ফিরবে বলল? এই 3টে সাড়ে 3টে বলল। ঐশী কোথায়? এই তো সামনে। তোমরা কিন্তু একটুও ভয় পাবে না, সজলবাবু লোকাল থানায় বলে রেখেছে। দলিলটা হাতের কাছে আছে তো, আর দাদা নিশ্চয়ই আসার আগে ফোন করবে। তুমি, ঐশী, সজলবাবু, একজন হোমগার্ড, সবাই একসাথে সিঁড়ি দিয়ে নামবে। একদম রাস্তায় দরকার নেই। বাইরের লোহার গেট খুলে ওরা ভেতরে ঢুকলে সামনে গিয়ে দাঁড়াবে। ওদের সিঁড়িতে পা রাখতে দেবে না। ভাড়াটিয়া বৌদিকে বলে রেখেছি, উনি ওনার মেয়ে তোমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, ঐশীকে একবার দাও তো। ঐশী মা, তুমি কিন্তু একদম ভয় পাবে না। এটা এখন তোমার বাড়ি, তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ এই বাড়িতে ঢুকতে পারবে না। ওই ললিতা আন্টিকে নিয়ে বাবা যেন ঢুকতে না পারে। বাবা কিন্তু কিচ্ছু জানে না। ভালো করে কাগজপত্র দেখিয়ে সত্যিটা বলবি। তুমি ভয় পেও না পিপি, আমি আমার মায়ের ঘরে অন্য কাউকে ঢুকতে দেব না। কিন্তু বাবা যদি পরে অন্যদিন একা আসে তখন? বাবা তো আসবে, তার জিনিসপত্র আছে, নিয়ে যাবে। একা এলে কিচ্ছু বলতেও হবে না, কিন্তু ওই মহিলা যেন বাড়িতে না ঢোকে। তবে বাবা এসে তোকে খুব বকাবকি করলে বলবি থানায় ফোন করব।
ওই দেখো পিপি, ঠাম্মি কীভাবে যেন কাঁদছে, তুমি কথা বলবে? না থাক, আসলে তোর বাবার জন্য ঠাম্মির খুব কষ্ট হচ্ছে, তুই একটু বুঝিয়ে ঠিক কর, আমি রাখি। আর তোরা তাড়াতাড়ি খেয়ে দে, রেডি হয়ে নে, আমি সজলবাবুকে 3টের মধ্যে চলে যেতে বলছি। ঘড়িতে ঠিক 3:45। 3টে গাড়ি এসে অলিদের বাড়ির সামনে দাঁড়ালো। মিনিট 15 আগে অতনু মাকে ফোন করে বরণডালা নিয়ে নিচে নামতে বলেছে। বরণডালা তো নয়, বরং ঐশীর নামে বাড়ির দলিল হাতে নিয়ে অতনুর মা, ঐশী, সজলবাবু আর তার একজন সঙ্গী এবং একজন পুলিশের পোশাক পরা হোমগার্ড নিচে নামলো। গাড়ি থেকে নেমে এলো গলায় রজনীগন্ধার গালা পরা অতনু আর তার 2জন বন্ধু। বাইরের লোহার গেট হাতে রেখে অতনুর ওপর দিকে তাকিয়ে জোরে ডাকলো, মা তাড়াতাড়ি এসো, আমরা চলে এসেছি। অতনুর চোখ তখনও ভেতরে পড়েনি। অতনুর 2 বন্ধুর পড়েছে, তারা অতনুকে মৃদু ঠেলা দেয়। কাকে ডাকছিস? ওই তো কাকিমা। অতনু তার মাকে বাকিদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। দরজা খুলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। মা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মা, কি হলো? তোমায় ডাকছি, গরমের মধ্যে ললিতা গাড়িতে বসে আছে, বরণডালা নিয়ে শিগগির এসো। আর এরা কারা ঠিক চিনলাম না তো। মা ছেলের দিকে তাকান। এখানে কোথাও তুই বরণডালা দেখতে পাচ্ছিস? আমি তো অনেক দিন আগেই বলে দিয়েছি এই বিয়েতে আমি নেই, আর আমার বাড়িতে ললিতার কোনো জায়গা হবে না, সেখানে ঢুকতেও পারবে না। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সামনে মায়ের বলা কথাগুলো অতনুর মাথায় আগুন ধরিয়ে দিল। কি পাগলের মতো কথা বলছো? মায়ের নামে বাড়িতে তার একমাত্র ছেলের বউ ঢুকতে পারবে না সেটা হয়? কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি এসো, বরণ করতে না পারো ললিতার হাতটা ধরে গাড়ি থেকে নামো। সজলবাবু হাসলেন। অতনুবাবু, কিন্তু বাড়িটা তো আর আপনার মায়ের নামে নেই। অতনু চমকে ওঠে। আপনি কে মশাই? কি যাতা বকছেন? এখানেই বা কী করছেন? সজলবাবু পকেট থেকে নিজের কার্ড বের করে অতনুর হাতে ধরেন। এই আমার কার্ড, আর এই হলো এই বাড়ির দলিল, দেখুন। অতনু হাত বাড়িয়ে কার্ড নিয়ে দেখে, সজলবাবুর দিকে তাকায়, তারপর সে দলিলে চোখ রাখে। পরিষ্কার লেখা আছে, মাত্র কয়েকদিন আগে বাড়িটা অতনুর মায়ের থেকে ঐশীর নামে হস্তান্তর হয়েছে। অতনুর চোখে মুখে একরাশ বিস্ময়। এটা কি করে সম্ভব? কবে হয়েছে এসব? ইতিমধ্যে ললিতা গাড়ি থেকে নেমে পায়ে পায়ে অতনুর পাশে দাঁড়িয়েছে। একটা লাল রঙের সিল্কের শাড়ি পরেছে, গলায় 2-3টে সোনার হার, হাতে শাখা পলা সোনার চুড়ি, সিঁথি ভর্তি চওড়া সিঁদুর, কপালে জলজল করছে লাল টিপ, হাতে ধরা বিয়ের জোর। ললিতার বুদ্ধি অতনুর থেকে অনেক প্রখর। বেশ শান্ত গলায় সকলের সামনে বলল, অতনু শোনো, রাগারাগি করো না। এ তো আরও ভালো হলো, ভুলে যাচ্ছ কেন? ঐশী তো তোমার মেয়ে, একমাত্র মেয়ে, তুমি তাকে খাইয়ে পড়িয়ে ছোট থেকে বড় করেছো। ঐশী এখনও নাবালিকা, মেয়ের নামে বাড়িতে তার বাবা মা থাকবে না, কেমন কথা? গার্জিয়ান ছাড়া একটা ছোটো মেয়ে থাকবে কী করে? মা চলুন আমরা উপরে যাই। ঐশীর নামে করেছেন তো মেয়ের বাবাকে শুধু শুধু ডোকলেন কেন? ওর বাবা কি বাধা দিত? সজলবাবু খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। ম্যাডামের বুদ্ধি আছে দেখছি। কিন্তু ম্যাডাম, ঐশী কী চায় সেটা জিজ্ঞেস করেছেন কি? ওর অনুমতি ছাড়া তো আপনি ভেতরে ঢুকতে পারবেন না। কি ঐশী নতুন মাকে কি ভেতরে ঢুকবে? ঐশীর চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে ললিতার দিকে তাকায় এবং ললিতার একগাল হাসি নিয়ে ঐশীর দিকে তাকিয়ে আছে। ঐশীর চোখের পলক পড়ছে না, গলায় স্বর অসম্ভব ভারী করে সে বলল, ওরা 2জন আমার কেউ না, আমার বাড়িতে ওরা ঢুকবে না, আমি আর ঠাম্মি এখানে থাকবো। অতনু ঐশীর কথা শুনে নিজেকে স্থির রাখতে পারল না। ডান হাতে একটা চর কষিয়ে ঐশীর দিকে এগিয়ে যায়। এক চরে তোমার সব কথা দাঁত ফেলে দেবো, অসভ্য মেয়ে কোথাকার, স্বার্থপর মেয়ে, অনাথ আশ্রমে পড়ে থাকতো, সেটাই ভালো হতো। আমি এত টাকা খরচা করে বড় করলাম আর এখন এই কথা বলছো? সজলবাবু গলা কঠিন করেন। অতনুবাবু, পুরোটাই কিন্তু ভিডিও হচ্ছে, পুলিশকে দেওয়া যেতে পারে অথবা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলে কি হবে বুঝতে পারছেন? ঐশী কিন্তু আপনার ঔরসজাত সন্তান নয়, দত্তক করা। মনে রাখবেন, আপনাকে ব্যাংকে কিন্তু পাবলিক ডিল করতে হয়। অতনু সচকিত হয়ে এদিক ওদিক তাকালো, দেখলো তার পেছনে দাঁড়িয়ে এক ভদ্রলোক মোবাইলে পুরোটা ভিডিও করছে। ঐশী ফুপিয়ে ওঠে, ঠাম্মির বুকে মুখ গুজে দেয়। অতনুর মা ঐশীকে জড়িয়ে নিয়ে বলেন, অন্তু, আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। আর সকলের সামনে বলে দিলাম, আমি মারা গেলে তুই আমার মুখাগ্নি করবি না, ঐশী করবে। অতনুর সারা শরীর থরথর করে কাঁপছে। কোনো দিনই সে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু যুগ পাল্টেছে, এখন আর কেউ কোনো কথা অস্বীকার করতে পারবে না। সোশ্যাল মিডিয়ার দৌলতে মুহূর্তে তার স্বরূপ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। মানুষের ঘৃণা তাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে।
ললিতা অতনুর হাতে ধরলো, চলো ফিরে যায়, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমাদের বাড়িতে চলো, আমি মৌমাকে ফোন করে বলে দিচ্ছি। মা মুখ ঘুরিয়ে রয়েছেন, ঐশী ঠাম্মিকে জড়িয়ে পিছন ফিরে রয়েছেন। ইতিমধ্যে প্রায় 30-40 জন মানুষ চারদিকে জড়ো হয়েছে। অতনুর সদ্য বিয়ে করা মধ্যবয়সী 3 নম্বর বউয়ের আর বাড়িতে ঠাঁই হলো না। তারা আরও জানতে পারলো যে ঐশী অতনুর নিজের মেয়ে নয়। এর চেয়ে মুখরোচক গল্প কি আর কিছু হতে পারে? যাই হোক, সকলের সামনে দিয়ে মাথা নিচু করে অতনুর ললিতাকে নিয়ে গাড়িতে উঠল। সেই রাতে মৌমাদের ফ্ল্যাটে ওদের রেজিস্ট্রি হয়। লোকজন যে কজনকে বলা হয়েছিল ফোন করে না করে দেওয়া হয়। পরের দিন সজলবাবু অতনুকে ফোন করে, আপনি কখন আপনার বাড়ি থেকে জিনিসপত্র নিতে আসবেন আমাকে বলবেন, আমি উপস্থিত না থাকলে কিন্তু ঐশী আপনাকে বাড়িতে ঢুকতে দেবে না। অতনু বুঝে গেছে যে সজলবাবু মানুষটা খুব শক্ত প্রকৃতির মানুষ, এর সাথে কোনো রকম চালাকি চলবে না। তাই সেই 3 দিন পর সজলবাবুকে ফোন করে তার উপস্থিতি, জিনিসপত্র সব নিয়ে গেছে। কয়েক মাস কেটে গেছে, মৌমার কাছ থেকে দাদা সব খবর অলি পায়। দাদা একটা 2 কামরার ফ্ল্যাট ভাড়া করে ললিতাকে নিয়ে আছে। তার দাদা মাত্রই কমাসেই নাকি বাড়িঘরের সব কাজ শিখে গেছে। সে এখন বাসন মাজতে পারে, ভাত করতে পারে, ইউটিউব দেখে রান্না করতে পারে, ওয়াশিং মেশিন চালিয়ে সকালে 2 জনের জামা কাপড় কাচে। ললিতা তাকে এতদিনের সত্যিকারের মানুষ করে তুলেছে। তবে এত কিছু করেও স্ত্রীর মন পাচ্ছে না। ললিতার বায়নাক্কার শেষ নেই। মৌমা ভালো করেই জানে যে তার ননদকে খুশি করা তো ভগবানের অসাধ্য। অলি মাঝে মাঝে মৌমাকে জিজ্ঞেস করে, তোর কি মনে হয় ওদের কি বিয়েটা টিকে যাবে? মৌমা জোরের সাথে বলে 100% টিকবে। দুজনেই যে যার ফেরার পথ নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যার পালাতে পারে না। অলি খিলখিল করে হেসে ওঠে। এখন 2 বন্ধুর প্রায় এসব নিয়ে খুব হাসাহাসি হয়। 14ই এপ্রিল 2024 রবিবার, ঐশীর 18 বছরের জন্মদিন। এক পয়লা বৈশাখের সকালে অনাথ আশ্রমের সিস্টাররা ঐশীকে তার মায়ের কোলে তুলে দিয়েছিল। সেই থেকে প্রতি বছর পয়লা বৈশাখী ঐশীর জন্মদিন পালন করা হয়। এবছরের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্গালোর থেকে তার পি মশাই 2 দিদি এসেছে। ঐশীর স্কুলের বন্ধুরা বেশ কয়েকজন এসেছে। সজলবাবু সব পরিবারে এসেছে, মৌমার স্বামী পুত্র নিয়ে এসেছে। ছাদটা রঙিন আলোয় সাজানো হয়েছে, বড় কেক আনা হয়েছে, সব কিছুর ব্যবস্থাপনা রয়েছে। ঐশীর দিদিরা ইতিমধ্যে ঐশীর ক্লাস 12-এর পরীক্ষা হয়ে গেছে। জয়েন্টের সর্বভারতীয় পরীক্ষা 1 দফা হয়ে মেধা তালিকা পর্যন্ত বেরিয়ে গেছে। ঐশী ব্যাঙ্গালোরে মোটামুটি ভালো কলেজে চান্স পেয়ে গেছে। ঐশী এবার পিসির সাথে ঠাম্মিকে নিয়ে ব্যাঙ্গালোর উড়ে যাবে। তারপর বাড়িটা ভেঙে প্রমোটার কাজ শুরু করবে। কেক কাটার পরেই ঐশীর মশাই নাটকীয়ভাবে ঐশীর এই সফলতার কথা সবাইকে জানালো। সবাই চমকে গেছে, স্বীকার করেছে সত্যি ঐশীর এলেম আছে। এত কিছুর পরেও সে তার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছে। ঐশীর আজ খুব তার মায়ের কথা মনে পড়ছে। ছাদের কোনায় একা দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকায়। কোথায় যেন তার মা হারিয়ে গেল, মায়ের আর কিছুই দেখা হলো না। আজ তার মা থাকলে আনন্দে ঠিক 2 চোখে জল মাখামাখি হতো। ঐশী এখন আর তার জন্ম পরিচয় নিয়ে বিশেষ ভাবে না। সে বুঝেছে পিপি একদিন ঠিক কথাই বলেছিল, মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। ছোট থেকে যার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া যায় সেই তো মা হয়। ঐশী 2 চোখ গড়িয়ে জলের ধারা নামতে থাকে। 26 বছরের ঘটনাবলী আপাতত এখানেই শেষ হলো। শেষ অঙ্ক কি মিলল নাকি কিছু বাকি থেকে গেল, পাঠক বন্ধুরা বলতে পারবেন। সবশেষে মনে করিয়ে দিই, এই গল্পটি কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে লেখা। অতনুর মতো মানুষরা আমাদের চারপাশে রয়েছেন। গল্পের পরিণতি দেখে যদি কারো শুভ বুদ্ধি উদয় হয়, তাহলে সত্যিই তো এই গল্প সার্থক হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, আমি খেয়াল করেছি যে আমি ধারাবাহিক গল্পতে যতটা ভিউজ পাই এবং নর্মাল ছোট ছোট গল্পগুলো তোমরা যেন শুনতে আগ্রহী হও না কেন, মানে ওই ধারাবাহিক গল্পই কি তোমাদের ভালো লাগে, মানে অন্য গল্পগুলো কি তোমাদের শুনতে ভালো লাগে না? কমেন্ট করো। আর নেক্সট দিন, আগামী দিন একটা নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি।